প্রশ্ন হলো অন পেজ এসইওটা কি এবং অন পেজ এসইওটা কখন লাগে একটা ক্লায়েন্টের জন্য, বা আমরা কখন অন পেজ এসইও করব। দেখেন, আপনি কিওয়ার্ড রিসার্চ করছেন, কিওয়ার্ড রিসার্চ করার পরে একটা কন্টেন্ট ওয়েবসাইটে পাবলিশ করে দিছেন। এই কন্টেন্টটাকে অপটিমাইজ করার নামই হলো অন পেজ এসইও। হৃদয় ভাই বুঝি নাই, আরও একটু সহজ করে বোঝান। যদি আপনি কতগুলো ওয়েবসাইটে যান, ধরেন আমি গেলাম www.bigroy.com এইরকম একটা ওয়েবসাইটে, অথবা আমি গেলাম ধরেন www.amazon.com-এ। ধরেন আমি amazon.com-এই গেলাম। এই amazon.com-এ যাওয়ার পরে দেখবেন আপনার অ্যামাজনে অনেকগুলো প্রোডাক্ট পাবেন, হিউজ প্রোডাক্ট, মিলিয়ন মিলিয়ন প্রোডাক্ট আছে। এখন প্রতিটা প্রোডাক্টের জন্য কিন্তু ইন্ডিভিজুয়াল পেজ আছে, ঠিক না? আপনি অ্যামাজনে যান, দারাজে যান, দারাজে যাওয়ার পরে প্রতিটা প্রোডাক্টের জন্য ইন্ডিভিজুয়াল পেজ ক্রিয়েট করা আছে না? যদি আপনি দারাজে যান, অ্যামাজনে যান, অথবা যে কোনো একটা ওয়েবসাইট, ধরেন আমি এই ওয়েবসাইটে গেলাম, ওকুরা ফ্যাশনস, সরি ওকুরা লাইফ, ধরেন আমি এখানে গেলাম। এখানে গিয়ে দেখেন প্রতিটা ওয়েবসাইটের জন্য, প্রতিটা পেজের জন্য আলাদা আলাদা, প্রতিটা কন্টেন্টের জন্য দেখবেন আলাদা আলাদা পেজ ক্রিয়েট করা আছে, এবং প্রতিটা প্রোডাক্টের জন্য দেখবেন আলাদা আলাদা এইরকমভাবে পেজ ক্রিয়েট করা আছে। এবং এই যে পেজগুলা ক্রিয়েট করা আছে, এই প্রতিটা পেজের জন্য যখন আমরা অপটিমাইজেশন করি, তখন এইটাকে বলা হয় কন্টেন্ট অপটিমাইজেশন অথবা অন পেজ এসইও। এখন যদি একটা সার্ভিস পেজ থাকতো, তাহলে সার্ভিস পেজেও অনেকগুলো পেজ থাকা স্বাভাবিক না? যদি সার্ভিস পেজ থাকতো, এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? তাহলে হৃদয় ভাই আমরা এটা বুঝতে পারছি যে একটা ক্লায়েন্ট ওয়েবসাইট নিয়ে আসলে তার পুরো ওয়েবসাইটের জন্য যখন আমরা এসইও করব, মানে প্রতিটা কন্টেন্টের জন্য করব। প্রতিটা কন্টেন্ট মানে হলো প্রতিটা পেজের জন্য করব। যদি 20টা প্রোডাক্ট থাকে, তাহলে 20টা প্রোডাক্টের জন্য আলাদাভাবে অন পেজ করতে হবে। যদি ক্লায়েন্টের 5টা পেজ থাকে, তাহলে 5টা পেজের জন্য আলাদা করে অন পেজ করতে হবে। তাহলে আমরা অন পেজের একটা ফ্রেম নিয়ে নেই। হৃদয় ভাই, ফ্রেম জিনিসটা কি? ধরেন আমরা অন পেজ স্টার্ট করার আগে একটা ফ্রেম সাজায় নেই। এই ফ্রেমটা হলো এইরকম যে হৃদয় ভাই অন পেজের জন্য কি কি করতে হয়, ঠিক আছে? এইরকমভাবে একটা ফ্রেমওয়ার্ক নিয়ে নেই যে আমি যখন অন পেজ করব, তখন আমি এই জিনিসগুলাতে খেয়াল রাখবো, এবং এই জিনিসগুলাতে যদি আমি খেয়াল রাখি, তাহলেই আমার অন পেজটা পারফেক্ট হয়ে যাবে। বুঝাইতে পারছি জিনিসটা? তাহলে চলেন আপনাদের সাথে সাথে আমি এটা স্টার্ট করি, ঠিক আছে? আমি এটা স্টার্ট করি। তো আমি এখানে লিখতেছি document.new, এবং আমি এখানে লিখে দিচ্ছি যে অন পেজের রোড ম্যাপ, ঠিক আছে? অন পেজের রোড ম্যাপ। তারপর আমরা আজকে হোম পেজের জন্য অন পেজ করে, আজকে বড় একটা ক্লাস হবে ইনশাল্লাহ, আমরা হোম পেজের জন্য অন পেজ করে ফেলবো। তো আমরা এখানে দিলাম অন পেজ চেকলিস্ট। আচ্ছা, আমি সাউন্ডটা অফ করে ফেলি, ঠিক আছে? বট 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 একটু পরে পরে বলতেছে। সো ওকে, জাস্ট আমি সাউন্ডটা অফ করে ফেলি। বট 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 ওকে। সো জাস্ট আমরা এখানে লিখছি অন পেজ চেকলিস্ট। অন পেজ এসইও, দেন আমাদের এখানে চেকলিস্ট আছে। চেকলিস্টের মধ্যে অন পেজ কিন্তু আর কিছুই না, কন্টেন্ট অপটিমাইজেশন। তো আপনি যখন অন পেজ করবেন, আগে দেখে নেবেন রে ভাই তার কন্টেন্টটা হাই কোয়ালিটি আছে কিনা, ঠিক আছে? প্রথম এই জিনিসটা মাস্ট বি দেখতে হবে যে তার হাই কোয়ালিটি কন্টেন্ট আছে কিনা। কেমন? যদি হাই কোয়ালিটি কন্টেন্ট থাকে, তাহলে দেখবেন তার 80% অন পেজ করাই থাকবে, যদি হাই কোয়ালিটি কন্টেন্ট থাকে। এবং হাই কোয়ালিটি কন্টেন্ট বলতে আমি বুঝাইছি আপনাদের 2 দিন, তো ওই কোয়ালিটি কন্টেন্ট থাকে কিনা। হৃদয় ভাই, যদি হাই কোয়ালিটি কন্টেন্ট থাকে, তাহলে ক্লায়েন্টকে বলবেন যে, মানে যদি না থাকে, তাহলে ক্লায়েন্টকে বলবেন যে ভাই হাই কোয়ালিটি কন্টেন্ট অ্যাড করেন। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমি অ্যাড করব না, আমার যা আছে তা নিয়েই যুদ্ধ করতে হবে, মানে যা আছে তা নিয়েই তুমি করবা, তখন আপনিও তার যে এক্সিস্টিং কন্টেন্ট আছে এই কন্টেন্ট নিয়ে করবেন। মনে রাখবেন, অন পেজ এসইও আর র্যাঙ্কিং দুইটা জিনিস কিন্তু এক না, ঠিক আছে? অন পেজ এসইও আর র্যাঙ্কিং কিন্তু দুইটা জিনিস এক না। অন পেজ এসইও আর র্যাঙ্কিং দুইটা আলাদা জিনিস। অন পেজ এসইও মানে আপনাকে আলাদাভাবে অন পেজ এসইও সার্ভিস দিবে। ওই যে কিওয়ার্ড রিসার্চ করছেন না, এখন কিওয়ার্ড রিসার্চ করাই মানে আপনি কি র্যাঙ্ক করে দিয়েছেন?
ঠিক একইভাবে অন পেজ এসিও কিন্তু ইন্ডিভিজুয়াল সার্ভিস, এবং প্রতিটা পেজের জন্য $3 to $5 আপনি চার্জ করতে পারবেন। বুঝাইতে পারছি? সো ভাই অন পেজ করলেই কি ওয়েবসাইট র্যাঙ্ক করে যাবে? কিওয়ার্ড রিসার্চ করলেই র্যাঙ্ক হয়ে যাবে? র্যাঙ্ক জিনিসটা এতটাও ইজি না। র্যাঙ্ক জিনিসটাতে অনেকটা জিনিস থিঙ্ক করতে হয়, যা আমরা পরবর্তীতে জানবো। তো আমাদের কি করতে হবে? প্রথমে হাই কোয়ালিটি কন্টেন্ট দিতে হবে। তারপরে সেকেন্ড আসে হলো আপনাকে পেজ টাইটেলটা ঠিকঠাকভাবে দিতে হবে। অন পেজের মধ্যে পেজ টাইটেলসটা ঠিকভাবে দিতে হবে, এবং তারপরে আপনি ইউআরএলটাকে অপটিমাইজ করবেন। ঠিক আছে, ইউআরএল অপটিমাইজেশনস, অনেকে মাইজেশনটা জেড দিয়ে লেখে, অনেকে এস দিয়ে লেখে, দুইটাই ঠিক। তারপরে আসে হলো হেডার্স, ঠিক আছে, হেডার্স অপটিমাইজেশন। তারপরে আসে হলো ইমেজ মেটা ডেসক্রিপশন, ভুলে গেছি, মেটা ডেসক্রিপশন। তারপরে আসে হলো ইমেজ অল্টারনেটিভ টেক্সট, ঠিক আছে। তারপরে আসে হলো ইমেজ অল্টারনেটিভ টেক্সট লিঙ্কিং, ঠিক আছে। লিঙ্কিং এর মধ্যে ইন্টারনাল এবং এক্সটার্নাল লিঙ্কটা আসে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কস, ঠিক আছে, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল লিঙ্কস। তারপরে আসে হলো আপনার স্ট্রাকচার ডাটা আছে, ঠিক আছে, ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইমেজ অল্টারনেটিভ টেক্সট, লিঙ্কিং, এই জিনিসগুলোই মূলত আসে। তারপরেও আমাদের কিছু জিনিস আসে যা আমরা একটু পরে দেখব। এবং অন পেজ এসইওতে এখন স্পিড অপটিমাইজেশনটাও চলে আসে, যেটা আমরা পরে দেখব। তারপরে আসে হলো স্ট্রাকচার ডাটা, ঠিক আছে, আমরা অন পেজ যখন করব তখন আমরা করব স্ট্রাকচার ডাটা, আমি দেখাবো এটা, স্ট্রাকচার ডাটা এবং মোবাইল রেসপন্সিভ, এই জিনিসগুলো থাকুক, আমরা এই জিনিসগুলো পরে করব। এই জিনিসগুলোই খেয়াল রাখবেন। এখন হৃদয় ভাই, আমরা অন পেজ এসইও কিসের জন্য করব? অন পেজ এসইও কিসের জন্য করব বলেন? অন পেজ এসইও কিসের জন্য করব? একটা ওয়েবসাইটের জন্য করব। এখন আমি যদি ধরেন আমি এখানে দিলাম SEOagencyteam.com, এইরকম একটা ওয়েবসাইট, agencyteam.com, এইরকম একটা ওয়েবসাইটের ক্লায়েন্ট আমার কাছে আসলো, ঠিক আছে। ক্লায়েন্ট এসে বলল যে হৃদয়, আমার অন পেজ এসইও দরকার, ঠিক আছে, অন পেজ এসইও দরকার ফর মাই ফুল ওয়েবসাইট, আমার পুরো ওয়েবসাইটের জন্য দরকার। এখন একটা ওয়েবসাইটে কিন্তু দুই ধরনের কন্টেন্ট থাকে, মূলত 3 ধরনের থাকে, বাট 2 ধরনের কন্টেন্ট থাকে। কে কে বলতে পারবেন? কে কে বলতে পারবেন যে ভাই একটা ওয়েবসাইটে কিন্তু 2 ধরনের কন্টেন্ট থাকে? টাইপস অফ কন্টেন্ট। একটা হলো যেগুলো আমাদের সার্ভিস বেসড হয়, আমরা এগুলা কি বলি? পেজ কন্টেন্ট। আর যেগুলা ব্লগ সেগমেন্টে যায় এগুলাকে কি বলি? একটা হলো পেজ আর একটা হলো পোস্ট। তো যখন ফুল ওয়েবসাইটের জন্য আসবে, দ্যাট মিনস আপনাকে পেজের জন্য করতে হবে, আপনাকে পোস্টের জন্য করতে হবে। কেমন? পোস্টের জন্য করতে হবে। এখন এই যে ওয়েবসাইটটাকে ডিজাইন করা হয়েছে না, এই যে দেখেন দুষ্ট একটা ছেলে আর একটা মেয়ে পিছনে হাসতেছে, এখানে সাদা লেখা আসছে, এখানে আসছে হলো ক্লিকেবল একটা বাটন, তারপরে এখানে দেখেন লোগোগুলো আসছে, স্লাইড হয়ে যাচ্ছে, তারপরে হলো এই যে জিনিসগুলো আসছে। এখন আমাকে বলেন, এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কোনো না কোনোভাবে ডিজাইন করা হয়েছে না? কোনো না কোনোভাবে ডিজাইন করা হয়েছে না? আর একটা প্রোডাক্ট রাজদীপ ভাই, একটা প্রোডাক্ট। এখন যে মাধ্যমে একটা ওয়েবসাইট ডিজাইন করা হয় তাকে বলা হয় পেজ এডিটর, ঠিক আছে, পেজ এডিটর। এই পেজ এডিটরের অনেক ধরনের ধাপ আছে, অনেকে এলিমেন্টর দিয়ে করে, অনেকে ডিভি দিয়ে করে, অনেকে আবার থিম বিল্ডার দিয়ে করে, ঠিক আছে, বাই থিম দিয়ে করে। আপনারা সব কিছুই জানবেন, সব কিছু নিয়েই আমি আপনাদের শেখাবো, ঠিক আছে। এখন ধরেন আমার ক্লায়েন্ট আসছে, আসার পরে আপনি তার ওয়েবসাইটটা অডিট করে দেখবেন না ঠিক আছে কিনা। এখন ধরেন আপনি দেখলেন তার টাইটেলটা ঠিক নাই, ঠিক আছে, তার টাইটেলটা ঠিক নাই, আপনি ক্লায়েন্টকে কি বলবেন? আপনার টাইটেল ঠিক করতে হবে, মেটা ডেসক্রিপশন ঠিক নাই, মেটা ডেসক্রিপশন ঠিক করতে হবে, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ ঠিক নাই, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ ঠিক করতে হবে, ব্লা 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 ব্লা, অনেক ধরনের জিনিস আছে যেগুলো আপনাকে ঠিক করতে হবে। এখন ঠিক করার জন্য আপনি কি করবেন? তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা লাগবে না? তার ওয়েবসাইটের অ্যাক্সেস লাগবে না? আজকে আমরা ওয়ার্ডপ্রেসের হোম পেজের এসইও দেখব বা পেজের জন্য দেখব। এখন আমার ক্লায়েন্ট কি করবে? যদি ওয়ার্ডপ্রেস সাইট হয়, আমি আপনাদের আজকে অনেকগুলো ভিডিও দিব। প্রথম কথা হলো আপনাকে বুঝতে হবে যে কোন সিএমএস এ বিল্ড করা হয়েছে। সিএমএস মানে হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ঠিক আছে। কোন সিএমএস এ বিল্ড করা হয়েছে? সিএমএস অনেক ধরনের হতে পারে, ওয়ার্ডপ্রেস, শপিফাই, তারপরে উইক্স, স্কোয়ারস্পেস, ব্লা 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 ব্লা, ডাজন্ট ম্যাটার। আপনারা কিভাবে সিএমএস চেক করবেন এটা নিয়ে আমি একটা ভিডিও দিব, ঠিক আছে। কিভাবে সিএমএস চেক করবেন, আপনারা সব সিএমএস এর জন্য পারবেন,
ঠিক আছে, সব সিএমএস নিয়ে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনারা এইটা নিয়ে কাজ করেন। এখন এই ওয়েবসাইটটা ধরেন আমি ধরলাম ওয়ার্ডপ্রেসে, ক্লায়েন্ট বলে দিবে ওয়ার্ডপ্রেসে আপনার কি লাগবে, অ্যাক্সেস লাগবে, ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস লাগবে না? তো ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা মূলত এইভাবে থাকে, একটা ওয়েবসাইটের পরে ডব্লিউপি অ্যাডমিনটা অ্যাড করা থাকে। আপনি জাস্ট এই ডব্লিউপি অ্যাডমিনে যখন ক্লিক করবেন তখন আপনার এই ওয়েবসাইটের অ্যাক্সেসটা এইরকমভাবে চলে আসবে। আপনাকে এখানে ইউজার নেম দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, আপনি এই ওয়েবসাইটে লগ ইন হতে পারবেন, ঠিক আছে। এখন ইউজার নেম পাসওয়ার্ড কি হবে ভাই? ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে, আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে। চলেন আমরা একটা প্র্যাকটিক্যাল ভাবে দেখি। তো হৃদয় ভাই এইটার জন্য আমাদের করতে হবে, তো এটার জন্য করতে হলে আমাদের কি করব, জাস্ট আমি এসইও এজেন্সি টিম এই ওয়েবসাইটে যাব, যাওয়ার পরে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে ক্লিক করব, ক্লিক করার পরে আমি এই ওয়েবসাইটে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাব, এবং লগ ইন হওয়ার পরে আমার ওয়েবসাইটটা এইরকমভাবে দেখাবে। এতগুলা ট্যাব ওপেন করে রাখছি কেন ভাই? যারা মনে করেন যে ধুর কিসের কাজ, শুধু কোর্স করা এআই মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন, ঠিক আছে। ওকে, তো এই যে দেখেন এই যে এই ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। খুব মনোযোগ দিয়ে দেখতে হবে না, জাস্ট জেনে রাখেন আমাদের কোথায় কাজ করতে হয়। আপনি যদি ওয়েবসাইটটাকে দেখেন, ওয়েবসাইটের দুই ধরনের কন্টেন্ট থাকে, একটা হলো পোস্ট আর একটা হলো পেজ। আপনি এইখানে ক্লিক করলে তার ওয়েবসাইটের সবগুলা পেজ দেখতে পারবেন, আর এইখানে ক্লিক করলে আপনি সবগুলা পোস্ট দেখতে পারবেন, এবং এই পেজ এবং পোস্ট মিলাইয়াই মূলত একটা ওয়েবসাইটের পুরো কন্টেন্ট থাকে। তো আপনাকে পেজের জন্য আলাদাভাবে এসইও করতে হবে, পোস্টের জন্য আপনাকে আলাদাভাবেই এসইও করতে হবে। তো তার জন্য কি করবেন, আমি ড্যাশবোর্ডটাকে আপনাকে বুঝাই দিচ্ছি। আপনি যদি এইখান থেকে প্রথমে বুঝতে চান যে আপনার এই ক্লায়েন্টের ওয়েবসাইটের সব কিছু এই ড্যাশবোর্ডের মধ্যেই থাকবে, এবং আপনারা সবাই এইরকম একটা ড্যাশবোর্ডের সাথে অলরেডি পরিচিত, ঠিক আছে, সবাই এইরকম একটা ড্যাশবোর্ডের সাথে অলরেডি পরিচিত। ওকে, সো আমরা চলেন এই ড্যাশবোর্ডের সাথে আরো ভালো করে পরিচয় হয়। এখানে দেখেন, এখানে যে পোস্টগুলো আছে, এই পোস্ট মানে হলো আপনি এই ওয়েবসাইটের প্রতিটা পোস্ট দেখতে পারবেন, এবং এইখানে যতগুলা পোস্ট করা আছে প্রতিটা পোস্টের জন্য আপনাকে এসইও করতে হবে। তারপরে এখানে দেখেন আছে হলো মিডিয়া, মানে তার ওয়েবসাইটে যতগুলা ছবি আপলোড করা হয়েছে এই প্রতিটা ছবি আপনি এখান থেকে দেখতে পারবেন, মানে যতগুলা মিডিয়া ইউজ করা হয়েছে। এটা ছবি হতে পারে, এটা ভিডিও হতে পারে, এটা জিপ হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এবং এটা হলো পেজ, আপনি এখান থেকে গিয়ে তার প্রতিটা পেজের জন্য এসইও করতে পারবেন। তারপরে এটা হলো তার কোন বিল্ডার দিয়ে বিল্ড করা হয়েছে, এটা হলো এলিমেন্টর বিল্ডার। এলিমেন্টর জিনিসটা কি, আমি এইটা নিয়েও একটা ভিডিও আপনাদের দিয়ে দিব যে এলিমেন্টর জিনিসটা কি, এবং এলিমেন্টর দিয়ে কিভাবে এসইও করে আমি একটা ভিডিও দিয়ে দিব আপনাদের বোঝার জন্য। এবং এটা হলো তার থিম অপশন। আপনাদের এই এতগুলা জিনিস দেখতে হবে না, আপনাদের জাস্ট পোস্ট এবং পেজটা যদি ভালো করে দেখেন তাহলেই মোটামুটি আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তারপরে আপনাকে কি করতে হবে, এখন দেখেন আপনি যে এসইও করবেন, এই এসইও করার জন্য কিছু সাজেস্টেড টুলস আছে। এই সাজেস্টেড টুলসগুলোকে বলা হয় প্লাগইন। মানে আপনি এসইও করতেছেন, কোনো একটা টুলস আপনাকে পেছন দিকে বলে গেল যে টাইটেলটা এত ওয়ার্ডের মধ্যে হতে হবে, মেটা ডিসক্রিপশনটা এত ওয়ার্ডের মধ্যে হতে হবে, এইটা করছো তুমি, এইটা করো নাই, এইটা করলে ভালো হবে, ওইটা করলে ভালো না। এই যে সাজেশনগুলো দিবে, এই সাজেশনগুলোর নাম হলো প্লাগইন। মূলত অন পেজ এসইওর জন্য 3টা এসইও প্লাগইন ইউজ করা হয়। 1 নম্বর এসইও প্লাগইন হলো র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন, 2 নম্বর হলো ইয়োস্ট এসইও প্লাগইন, এবং 3 নম্বর হলো অল ইন ওয়ান এসইও প্লাগইন। তো এই প্লাগইনগুলো হলো অনেকটা অ্যাপসের মতো। আপনারা ফোনে অ্যাপস ইউজ করছেন না, প্লাগইনটা হলো অনেকটা অ্যাপসের মতো, যে আপনার এই অন পেজের কাজটাকে সে ইজি করে দেবে। তাহলে চলেন আপনি কি করবেন, প্রথমে তার ওয়েবসাইটে দেখবেন কোনো জায়গায় এই যে জাস্ট এইখানে ক্লিক করে দেখবেন এখানে ওয়াই সিম্বল আছে কিনা, অথবা র্যাঙ্ক ম্যাথ লেখা আছে কিনা, অথবা আপনি তার এখানে প্লাগইনে যাবেন, প্লাগইনে গিয়ে জাস্ট ইনস্টল প্লাগইনে ক্লিক করবেন। ইনস্টল প্লাগইনে ক্লিক করার পরে দেখবেন তার ওয়েবসাইটে অলরেডি কোনো প্লাগইন ইনস্টল করা আছে কিনা যেটা এসইওকে রিফ্লেক্ট করে। এই যে দেখেন তার র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইনস্টল করা ছিল, এটা আমি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য।
ভাই আমি ক্লাসও। আচ্ছা ওকে ভাই, আমি দিলাম। ওকে ওকে, ঠিক আছে। সো আপনি এই প্লাগইন থেকে দেখবেন যে কোনো প্লাগইন ইনস্টল করা আছে কিনা। যদি দেখেন তার ওয়েবসাইটে অলরেডি র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা আছে, তাহলে আপনি অন্য কোনো প্লাগইন ইনস্টল করবেন না, যেটা ইনস্টল করা আছে এটা দিয়ে কাজ করে নেবেন। যদি দেখেন তার ওয়েবসাইটে অলরেডি ইয়োস্ট এসইওটা ইনস্টল করা আছে, তাহলে আপনি ইয়োস দিয়ে কাজ করবেন। অথবা যদি দেখেন তার ওয়েবসাইটে অল ইন এসইও প্লাগইনটা ইনস্টল করা আছে, তখন আপনি অল ইন এসইও দিয়েই কাজটা করে নেবেন। বুঝাইতে পারছি? আপনি নিজ থেকে কোনো প্লাগইন ইনস্টল করবেন না নতুন করে। এখন হৃদয় ভাই প্রশ্ন হলো, যদি অলরেডি যদি তার ওয়েবসাইটে কোনো প্লাগইন ইনস্টল করা না থাকে, তখন আপনি কি করবেন? তখন আপনার যেটা ফেভারিট আছে আপনি এটা ইনস্টল করবেন, ঠিক আছে? যদি আমাকে বলেন বেস্ট কোনটা, আমরা যেতে যেতে পথে পূর্ণিমা রাতে বলে ফেলবো, ঠিক আছে? আগে শিখে ফেলি, তারপরে যেটা বেস্ট হবে, যেটা আপনার কাছে ভালো মনে হবে। এখন হৃদয় ভাই আপনার কাছে বেস্ট কোনটা? আমার যে ধরনের মেয়ে পছন্দ আপনার ওই ধরনের মেয়ে পছন্দ হবে? বলেন, আমার যেটা পছন্দ এটা আপনারও পছন্দ হবে? সো আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন, ঠিক আছে? আপনি যেটাতে কমফোর্ট ফিল করবেন ওইটা দিয়েই করবেন, কেমন? তো চলেন আমরা কি করব, জাস্ট আমাদের ওয়েবসাইটে যাব। এখন আমাদের স্টেপ টু স্টেপ বলে দিই। অন পেজের স্টেপ টু স্টেপ, যারা নতুন আছেন, যাদের মাথার উপর দিয়ে ঘোরাচ্ছে, ঠিক আছে, যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, প্রথমে যখন অন পেজ করার জন্য ক্লায়েন্ট আসবে, আপনাকে কি করতে হবে? তার ওয়েবসাইটটা দেখতে হবে। ওয়েবসাইটে দুই ধরনের কন্টেন্ট থাকবে, একটা হলো পেজ অথবা পোস্ট। পেজ অ্যান্ড পোস্ট দুই ধরনের কন্টেন্ট থাকবে। যদি তার প্রোডাক্ট থাকে তাহলে আমি প্রোডাক্টের জন্য দেখাবো। এখন আপনার একটা ক্লায়েন্ট আসলো, আসার পরে প্রথম স্টেপ কি বলেন? ক্লায়েন্টের প্রথম স্টেপ কি অন পেজ এসইও করার জন্য? তার ওয়েবসাইটের অ্যাক্সেসটা নেওয়া। অ্যাক্সেসটা নেওয়ার পরে সেকেন্ড স্টেপ কি? অ্যাক্সেস নেওয়ার পরে দেখবেন কোনো এসইও প্লাগইন ইনস্টল করা আছে কিনা। যদি এসইও প্লাগইন অলরেডি ইনস্টল করা থাকে, তাহলে আপনি ওইটা দিয়ে কাজ করে নেবেন। আর যদি না করা থাকে, তাহলে আপনি নিজ থেকে একটা প্লাগইন ইনস্টল দিবেন। এতটুকু কে কে বুঝতে পারছেন আর কে কে এতটুকু বুঝেন নাই? কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে? আমি দরকার পড়লে প্রথম থেকে আবার স্টার্ট করব, কেমন? প্রথম থেকে আবার স্টার্ট করব। ওকে, এখন আমাদের প্রথম স্টেপ হলো আমরা কিভাবে প্লাগইন ইনস্টল করব, ঠিক না? প্লাগইনটা কিভাবে ইনস্টল করব? প্লাগইন ইনস্টল করা হলো একদম ফোনে অ্যাপস ইনস্টল করছেন, প্লে স্টোরে গেছেন, অ্যাড নিউতে ক্লিক করছেন, অ্যাড নিউতে ক্লিক করছেন না? জাস্ট একইভাবে আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে গিয়ে প্লাগইনের জায়গায় অ্যাড নিউ প্লাগইন ক্লিক করবেন। এই অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন। আজকে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে শিখব, জাস্ট RANK র্যাঙ্ক, তারপরে আপনি র্যাঙ্ক লিখবেন, মানে আপনার যেটা দরকার আর কি। র্যাঙ্ক লেখার পরে এই যে দেখেন র্যাঙ্ক ম্যাথ এসইও আসছে, আপনি জাস্ট এটাকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ইটস ইনস্টলিং, ঠিক আছে, ইটস ইনস্টলিং, জাস্ট আপনি অ্যাক্টিভে ক্লিক করবেন, এইটা অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে? এইটা অ্যাক্টিভ হয়ে যাবে, জাস্ট আপনি অ্যাক্টিভে ক্লিক করেন। অ্যাক্টিভ করার পরে দেখেন এটা অ্যাক্টিভ হয়ে, এবং এইখানে দেখেন র্যাঙ্ক ম্যাথের একটা অপশন চলে আসছে। এতটুকু করতে পারবেন না? র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করতে পারবেন? র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার পরে র্যাঙ্ক ম্যাথের অপশনটা উপরে চলে আসবে। এখন আপনার রেডি টু গো। এখন আপনাকে কি করতে হবে? অন পেজ করতে হবে। বলে রাখি, আমরা আজকে হোম পেজের জন্য করব। হোম পেজ কে কে বুঝেন আর কে কে বুঝেন না? হোম পেজ কে কে বুঝেন আর হোম পেজ কে কে বুঝেন না? হোম পেজ বলতে বোঝায় যে পেজটা ল্যান্ডিং পেজ, যেটা হলো মেইন পেজ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট পেজ, ঠিক আছে? হোম পেজটা হলো সবচেয়ে মেইন পেজ। তো আপনি কি করবেন? আমাদের হোম পেজের জন্য আপনি যদি সার্চ করেন, দেখেন এইটা হলো হোম পেজ। এই হোম পেজের জন্য কি ইউআরএলটা ঠিক করতে হয়? দেখেন তো, হোম পেজের জন্য কি আলাদা ইউআরএল থাকে? ভালো করে দেখেন, হোম পেজের জন্য কি আলাদা ইউআরএল থাকে? তাহলে আমাদের কি হোম পেজের জন্য ইউআরএলটা সেট করতে হবে? হোম পেজের জন্য ইউআরএলটা সেট আপ করতে হবে? ওকে, সেট আপ করতে হবে না। এখন আমরা যদি এই পেজের জন্য করি, কেউ বলতে পারবেন যে এই ওয়েবসাইটের জন্য কি টার্গেটেড কিওয়ার্ড হতে পারে?
তার টার্গেটেড কিওয়ার্ডটা কি হতে পারে? এসইও এক্সপার্ট হতে পারে, এসইও এজেন্সি হতে পারে, প্রফেশনাল এসইও এজেন্সি, ঠিক আছে? এখন ক্লায়েন্ট বলবে না, ক্লায়েন্টকে জিজ্ঞেস করবে না হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড। আপনি যদি না বুঝেন ক্লায়েন্টকে বলতে হবে না যে হোয়াট ইজ ইউর টার্গেটেড কিওয়ার্ড, ঠিক আছে? এখন ক্লায়েন্ট বললো যে আমার টার্গেটেড কিওয়ার্ড হলো এসইও এজেন্সি ইন বাংলাদেশ, ঠিক আছে? এসইও এজেন্সি ইন বাংলাদেশ ধরেন ক্লায়েন্ট বলল। এখন আপনি এই কন্টেন্টটাকে অ্যানালাইসিস করে দেখলেন যে কন্টেন্টটা ঠিক আছে কিনা, কন্টেন্টে সে একটা টাইটেল ইউজ করছে কিনা, কন্টেন্টে সে ইন্ট্রো কিওয়ার্ড ইউজ করছে, ইন্ট্রো ইউজ করছে কিনা, সে হেডিংটাকে কি বিভক্ত করছে কিনা, তার ড্রপ অ্যান্ড ড্রপটা ঠিক আছে কিনা, তার কন্টেন্ট স্ট্রাকচারটা ঠিক আছে কিনা। বলেন তো তার কন্টেন্টটা ঠিক আছে? মানে মোটামুটি আপনাদের খালি চোখে কি বোঝা যায়? কন্টেন্টটা ঠিক আছে? এখন যদি না ঠিক থাকতো তাহলে ক্লায়েন্টকে বলতেন না, ঠিক আছে? যদি না ঠিক থাকতো তাহলে বলতেন না যে এটা ঠিক করতে হবে, ওইটা ঠিক করতে হবে। এখন রেডি টু গো, ধরেন সব কিছু ঠিক আছে, আমার টার্গেটেড কিওয়ার্ড ওকে। এখন দেখেন কি কি করতে হবে অন পেজের জন্য, ঠিক আছে? অন পেজের জন্য কি কি করতে হবে। অন পেজের জন্য আপনি এখানে গেলেন, যাওয়ার পরে আমি পেজের জন্য করব, আমি অল পেজে গিয়ে প্রথমে আমি হোম পেজটাকে ওপেন করব, ঠিক আছে? যাদের হোম পেজটাকে ওপেন করবো, এই যে দেখেন হোম পেজে একটা স্কোর আসছে 91, এটা হলো এসইও স্কোর। তো আমি কি করব, জাস্ট এটাকে আমি ভিউতে দিব, ভিউতে দেওয়ার পরে আমি এটাকে জাস্ট এডিটে ক্লিক করব, ঠিক আছে? এডিটে ক্লিক করার পরে জাস্ট আমি আমার পেজটাকে এখান থেকে দেখছি, ঠিক আছে? আমি আমার এই পেজটার জন্য করছি এবং আমি এডিট পেজে গিয়ে জাস্ট আমি এডিট পেজের নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখেন এডিট পেজে ক্লিক করবেন, এডিট পেজে যাওয়ার পরে আপনি নিচে দেখবেন র্যাঙ্ক ম্যাথ আপনাকে একটা আলাদা অপশন দিছে, ঠিক আছে? এই যে দেখেন কেউ এইখানে আসবে র্যাঙ্ক ম্যাথের অপশনস, এবং কারো কারো নিচে আসতে পারে, কেমন? কারো এখানে আসবে এবং কারো নিচে আসবে। এখানে দেখেন গ্রিন আসছে এবং এটা হলো 91। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করার পরে আমি সব কিছু এখান থেকে রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে? ধরেন আমি এডিট স্নিপে গিয়ে সব কিছু রিমুভ করে দিচ্ছি, এখানে কিছুই নাই, ঠিক আছে? এখানে কিছুই নাই। ধরেন আপনাদের এইরকম আসবে, অনেকের নিচে আসবে, ঠিক আছে? নিচে আসলেও সমস্যা নাই। তো আপনি কি করবেন, এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের টার্গেটেড কিওয়ার্ড কি? ধরেন আমি ধরলাম এটার টার্গেটেড কিওয়ার্ড হলো এসইও এক্সপার্ট, ঠিক আছে? আমি ধরলাম টার্গেটেড কিওয়ার্ডটা এসইও এক্সপার্ট টিম, অথবা এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, অথবা এসইও এক্সপার্ট। আমি কন্ট্রোল সি দিয়ে এটাকে কপি করলাম, কপি করার পরে দেখেন এখানে র্যাঙ্ক ম্যাথ আপনাকে বলে দিচ্ছে যে তোমার টার্গেটেড কিওয়ার্ডটা কি। তোমার র্যাঙ্ক ম্যাথ বলে দিচ্ছে এখানে তোমার টার্গেটেড কিওয়ার্ড কি বা ফোকাসিং কিওয়ার্ড কি। আমি ফোকাসিং কিওয়ার্ডটা এই জায়গার মধ্যে গিয়ে জাস্ট পেস্ট করলাম, পেস্ট করার পরে দেখেন এটার স্কোর ছিল 39, সরি এটার স্কোর ছিল 0-র মতো আর কি। যাই হোক, আমি যখন টার্গেটেড কিওয়ার্ডটাকে কি করছি, পেস্ট করছি, তখন এটা 39 পর্যন্ত গেছে। যাওয়ার পরে আমাকে বলতেছে এইখানে দেখো তোমার কি কি সমস্যা আছে। বলতেছে যে হৃদয়, ফোকাস কিওয়ার্ড ডাজ নট এপিয়ার ইন এসইও টাইটেল। মানে হলো হৃদয়, তুমি যে এসইও এক্সপার্ট কিওয়ার্ডটাকে টার্গেট করছো তোমার এইটা টাইটেলের মধ্যে নাই, তোমাকে টাইটেলের মধ্যে দিতে হবে। তাহলে আমি কি করব, টাইটেলের মধ্যে দিব। এবং এইটা হলো স্নিপ্ট, মানে গুগলের কাছে আমার ওয়েবসাইটটা কিভাবে দেখাবে। তো জাস্ট এডিট স্নিপ্টে গিয়ে আমি এখানে আমার একটা টাইটেল লিখলাম, ধরুন আমি দিলাম বেস্ট এসইও এক্সপার্ট এজেন্সি ইন বাংলাদেশ। এখন আমার টার্গেটেড কিওয়ার্ডটা হলো এসইও এক্সপার্ট। এখন এই যে দেখেন এসইও এক্সপার্টটা এখানে বোল্ড হয়ে আসছে এবং আমার টাইটেলটা এখানে ডান। তো যখনই আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার এই এসইও টাইটেলের মধ্যে যেন টার্গেটেড কিওয়ার্ডটা থাকে, এবং এইটা আপনার হয় নিজে থেকে লিখতে হবে, আর না হলে আপনি ক্লায়েন্টের কাছ থেকেও আনতে পারেন অথবা কন্টেন্ট থেকেও আনতে পারেন, ঠিক আছে? বুঝাইতে পারছি জিনিসটা? কে কে বুঝতে পারছেন আর কে কে বুঝেন নাই যে টাইটেলটা পারবেন? টাইটেল জিনিসটা কি, কিভাবে একটা ওয়েবসাইটের মধ্যে টাইটেল ইমপ্লিমেন্ট করতে হয়? কে কে এতটুকু বুঝতে পারছেন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার পরে টাইটেলটা দেওয়া পর্যন্ত? আর কে কে এখনো বুঝেন নাই? কারো মাথার উপর দিয়ে যাচ্ছে? এমন কেউ আছেন যে মাথার উপর দিয়ে যাচ্ছে?
যদি বলেন তাহলে আমি কালকে ভিসা পাঠাইয়া এখানে নিয়ে আসছি, এখানে এনে পাশে বসে দেখাই দিব না, কেমন? ওকে, না রে ভাই, প্লাগ ইন টাগিন সব ফ্রি, আজকে যা দেখাচ্ছি সব কিছু ফ্রি। এখন টাইটেল ডান, সেকেন্ড কি করতে হবে বলেন? টাইটেলের পরে ইউআরএল, টাইটেলের পরে ইউআরএল আসে না, বা ইউআরএলটা আগে আসে? আমাকে বলেন যে ইউআরএলে আমরা কিছু করতে পারবো? যদি করতে পারি কিভাবে করব, আর যদি না করতে পারি কেন করতে পারবো না? আমাকে বলেন কেন করতে পারবো না আর কেন করতে পারবো। করতে পারবো ইউআরএল এর মধ্যে কিছু? এইটাতে করতে পারবো না, তার কারণটা হলো এটা হোম পেজ। যদি আমাদের ইউআরএলটা হোম পেজ না হতো তাহলে কেমন হতো? ধরেন আমার ওয়েবসাইটটা abc.com, abc.com আমার ওয়েবসাইট, এইরকম থাকতো না আমার ইউআরএলটা? এসইও এক্সপার্ট এইরকম থাকতো তো? এবং দেখেন এটা হোম পেজ বলেই কিন্তু, এটা জাস্ট হোম পেজ বলেই কিন্তু এটা এখানে এপিয়ার হয়েছে স্ল্যাশ হিসেবে। এখন এই ইউআরএলটাকে কিন্তু র্যাঙ্ক ম্যাথ আদর করে পারমালিঙ্ক ডাকে, ইয়োস্ট এসইও আদর করে স্লাগ ডাকে, তো যে যেভাবে ডাকতে পারে, ঠিক আছে? অনেকে ইউআরএল, অনেকে পারমালিঙ্ক, অনেকে আবার স্লাগও ডাকে। আপনার প্রেমিকা, আপনি যা ইচ্ছা তা ডাকেন, ইটস ইয়োর প্রপার্টি। এতটুকু বুঝতে পারছেন? এতটুকু কে কে বুঝতে পারছেন আর এতটুকু কে কে বুঝেন নাই? স্টার্ট। এখন থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ আমাকে বলতে হবে, থার্ড স্টেপ কি? থার্ড স্টেপ হলো আমাদের মেটা ডেসক্রিপশন, ঠিক আছে? মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন নিয়ম কি? আমাদের টার্গেটেড কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? এবং দেখেন আমি যদি এইখানে যাই, যাওয়ার পরে দেখেন এখানে বলতেছে মেটা টাইটেলের জন্য অনেকে বলছেন না ভাই কত পিক্সেল কত ক্যারেক্টার ইউজ করব, অনেকে আমাকে বলছেন না? এই যে দেখেন আমাদের প্লাগইনই বলে দিছে তুমি 60 ক্যারেক্টারের মধ্যে ইউজ করো, এবং আমি কতটুকু ইউজ করছি এখানে 36, ঠিক আছে? এবং আপনি যদি চান তাহলে টাইটেলের মধ্যে আপনি ব্র্যান্ড নেম ইউজ করতে পারেন। ধরেন ব্র্যান্ড নেম হিসেবে আমি এইটা ইউজ করলাম, ঠিক আছে? ব্র্যান্ড নেম কে কে বুঝেন আর কে কে বুঝেন না? ব্র্যান্ড নেম টাইটেলে ইউজ করতে হয়, ব্র্যান্ড নেম কে কে বুঝেন আর কে কে বুঝেন না? ব্র্যান্ড নেম হলো ওয়েবসাইটের নাম। www.fiverr.com এর ব্র্যান্ড নেম কি? অনেকটাতে লাগবে, অনেকটাতে লাগবে না। www.fiverr.com এর ব্র্যান্ড নেম কি? ফাইবার। আপওয়ার্ক.com এর ব্র্যান্ড নেম কি? আপওয়ার্ক। দারাজ.com এর ব্র্যান্ড নেম কি? দারাজ। তারপরে হলো সাকিবখান.com এর ব্র্যান্ড নেম কি? সাকিব খান। হৃদয়চৌধুরী.com এর ব্র্যান্ড নেম হলো হৃদয় চৌধুরী। ওয়েবসাইটের নেম রে ভাই, ওয়েবসাইটের নাম। বুঝতে পারছেন? ওকে, তো আমাদের টাইটেল ডান। এখন আমাদের মেটা ডেসক্রিপশনে লিখতে হবে। এখন মেটা ডেসক্রিপশন কত ওয়ার্ডের লিখবেন? এখানে বলতেছে তোমার 160 ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে, বাট এখানে দেখেন দুষ্টামি করে অলরেডি তারা লিখে ফেলছে না? এখন আপনি যদি মেটা ডেসক্রিপশনটাকে গ্যাপ রাখেন, আপনি যদি মেটা ডেসক্রিপশনটা না দেন, তাহলে কি করবে জানেন? এই দুষ্ট প্লাগইনটা আপনার ইন্ট্রো থেকে নিয়ে যাবে, ইন্ট্রো থেকে নিয়ে যাবে। এখন যদি ইন্ট্রো থেকে নিয়ে যায়, তাহলে যদি আপনি ইন্ট্রোতে টার্গেটেড কিওয়ার্ড রাখেন তাহলে মেটা ডেসক্রিপশনে থিঙ্ক করতে হবে। এই জন্য ইন্ট্রোতে আপনার টার্গেটেড কিওয়ার্ডটা রাখতে হয়, অথবা যদি না থাকে আপনি লিখেন। আমি এখানে যদি লিখি আমার টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে, আমি লিখি যে ইফ ইউ ওয়ান্ট বেস্ট এসইও এক্সপার্ট টিম ইন বাংলাদেশ, you can easily choose us because we are giving professional SEO service। এখন দেখেন এখানে আমার টার্গেটেড কিওয়ার্ড আসছে, এই যে দেখেন টার্গেটেড কিওয়ার্ড ছিল এসইও এক্সপার্ট, আমি টাইটেলে ইউজ করছি, এসইও এক্সপার্টটা মেটা ডেসক্রিপশনে আছে, এবং আমার স্কোরটা 87 হয়ে গেছে। 87 হতো না, তবে আপনার 87 হয়ে গেছে। স্কোর ডাজন্ট ম্যাটার ভাই। আপনি এই তিনটা জিনিস কে কে ঠিক করতে পারবেন আর তিনটা জিনিস কে কে ঠিক করতে পারবেন না? এখন হৃদয় ভাই আমি তো মেটা ডেসক্রিপশন পারবো না ভাই। যদি মেটা ডেসক্রিপশন না লিখতে পারেন তাহলে একটু ট্রিক্স দিয়ে দিব। কাকে কাকে ট্রিক্স দিব?
আরে ভাই, এই যে দেখেন আপনার টার্গেটেড কিওয়ার্ড ধরেন এসইও এক্সপার্ট, ঠিক আছে? এসইও এক্সপার্ট, আপনার মেটা ডেসক্রিপশনের নিয়ম হলো আপনাকে মেটা ডেসক্রিপশন শুরুতে রাখতে হবে যে এইখান থেকে আপনি আইডিয়া নিতে পারবেন। এই যে দেখেন এইখান থেকে ধরেন এন এসইও এক্সপার্ট অলসো নেন এন স্পেশালিস্ট, আপনি এখান থেকে আইডিয়া নিতে পারেন। আইডিয়া নিয়ে কপি পেস্ট করবেন না, নিজের মতো করে 2টা লাইন লিখতে পারবেন না? আর 2টা লাইন যদি না লিখতে পারেন, যদি দেখেন একদমই না লিখতে পারেন, কিসকা হে ये तुमको इंतजार में हो ना, এরকম গান আছে না একটা, যদি নাওই পারেন গ্রুপে পোস্ট করে দেবেন উই আর অলওয়েজ রেডি ফর ইউ, ঠিক আছে? যদি না পারেন গ্রুপে একবার পোস্ট করে দিবেন দিস ইজ মাই টার্গেটেড কিওয়ার্ড, আই কান্ট রাইট মেটা ডিসক্রিপশন, উড ইউ প্লিজ হেল্প মি। ঝাঁপায়ে পড়বে, মানুষ জান দিয়ে দিবে, মানুষ জান দিয়ে দিবেন। যদি টাইটেল সম্পর্কে আইডিয়া না থাকে, যদি ইউআরএল সম্পর্কে আইডিয়া না থাকে, যদি মেটা ডিসক্রিপশন নিয়ে আইডিয়া না থাকে, তাহলে জান দিয়ে দিবেন। এই যে নাইম ভাই কিউবোল্ডের কথা বলতেছেন, আমার 90% স্টুডেন্ট কিউবোল্ড জানে নাই, কিউবোল্ড সম্পর্কে আমার 90% স্টুডেন্ট জানেই না। একটা স্টোরি বলি নাইম ভাইয়ের জন্য, ইটস অনলি ফর নাইম ভাই, ঠিক আছে? অনলি ফর নাইম ভাই একবার মেয়ে দেখতে গেছে বিয়ের জন্য, ঠিক আছে? বিয়ের জন্য মেয়ে দেখতে গেছে। এখন মেয়েকে জিজ্ঞেস করছে তোমার নাম কি? মেয়ে বলতেছে যে আমার কোনো জায়গায় সম্পর্ক ছিল না, আমার একটা ছেলের সাথে স্কুলে পরিচয় ছিল, সে শুধু আমার জাস্ট ফ্রেন্ড। হবে? বিয়ে হবে? মানে জিজ্ঞেস করছে তোমার নাম কি, বলছে যে আমার কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না, স্কুলে একটা ছেলের সাথে পরিচয় ছিল, সে আমার জাস্ট ফ্রেন্ড। এখন আমরা নামের পর্যায়ে আছি নাইম ভাই, যদি আপনি সম্পর্কের পর্যায়ে নিয়ে যান আমাদের, আমরা পারবো না রে ভাই, আমরা ছোট মানুষ, ঠিক আছে? ছোট মানুষ আমরা, এখন পর্যন্ত আমরা কিউবোল্ড জানি নাই। সো লেটস give us some time, inshallah one day we will learn about কিউবোল্ড as well. You can use the chat GPT, ঠিক আছে? যা ইচ্ছা তাই ইউজ করব, দরকার পড়লে হৃদয় ভাই একটা সফটওয়্যার বানায় আপনাদের দিয়ে দিবে, ঠিক আছে? একটু ওয়েট করেন ভাই, বিকজ আপনি পুরো মানুষদের একটু ডিস্ট্র্যাক্ট করছেন, ঠিক আছে? ইউআরএল টাইটেল মেটা ডিসক্রিপশন পারবেন দিতে? ঠিক ঠিক জায়গায় দিতে পারবেন? যদি না পারেন তাহলে সেকেন্ড অপশন তো জানেন, সেকেন্ড অপশন আমরা 500 পিপলসের টিম আছি, আমার 10 জন সাপোর্ট মেম্বার আছে, তারা কি নোক কামড়ানোর জন্য? ইউআরএল টাইটেল মেটা ডিসক্রিপশন ডান। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ কি? আমাদের অন পেজ এসইও নেক্সট স্টেপ বলতে হবে। চলেন, আমরা বুঝতে পারতেছি না হৃদয় ভাই টুলস কি বলে আমাদের, দেখি। আমাদের এই 3টা জিনিস ডান। টুলস বলে যে হৃদয় তুমি কি কি করছো দেখো, অলরেডি তুমি কি কি করছো। গ্রিন সিগন্যাল চলে আসছে, ডাজন্ট ম্যাটার। হিরো ইয়োর ফোকাস কিওয়ার্ড টাইটেলে ইউজ করছো, ফোকাস কিওয়ার্ড মেটা ডিসক্রিপশনে ইউজ করছো, ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। তুমি তোমার কন্টেন্টের 10% ওয়ার্ডের মধ্যে তুমি তোমার ফোকাস কিওয়ার্ডটা ইউজ করছো, যেটা একটা কন্টেন্টের জন্য ইম্পর্টেন্ট। এখন বলতে হবে ফার্স্ট 10% অফ কন্টেন্টকে কি বলা হয়? ফার্স্ট 10% অফ কন্টেন্ট মানে শুরুর 10 ভাগ কন্টেন্টকে কি বলা হয়? মেটা বলা হয়। শুরুর 10 ভাগ কন্টেন্টকে মেটা বলা হয়। শুরুর 10 ভাগ কন্টেন্টটাকে বলা হয় ইন্ট্রো। বলছিলাম ইন্ট্রো বলা হয়, ইন্ট্রো। তো ইন্ট্রোতে টার্গেটেড কিওয়ার্ড রাখার কথা সেও বলতেছে। এখন হৃদয় ভাই টুলসের সব কথাই শুনতে হবে? টুলসের সব কথাই শুনতে হবে না রে ভাই, টুলস আপনাকে একটা ধারণা দিচ্ছে, আপনি যদি শুনেন তাহলে ভালো, না শুনলে আপনার ফাঁসি টাসি হবে না, কেমন? না শুনলে ফাঁসি টাসি হবে না। তবে এই ফান্ডামেন্টালসগুলো শোনা লাগবে, ইউআরএল টাইটেল মেটা ডিসক্রিপশন হেডিং ট্যাগ। তারপরে আমাদের আসে হলো, আমি যদি এইখানে যাই, যাওয়ার পরে দেখতেছে এডিশনাল ইরর। তো এডিশনালে কি কি বলতেছে? বলতেছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিং। এখন সাবহেডিং এর মধ্যে তোমার ফোকাস কিওয়ার্ড পাওয়া গেছে, আমরা আগে বলছিলাম না যে সাবহেডিংটা দরকার, সাবহেডিং অনুযায়ী কন্টেন্ট লিখলে এটা আপনাকে কিছু করতে হবে না,
অলরেডি দেখেন এই যে সাব হেডিং আছে, এই সাব হেডিংয়ে কিওয়ার্ডগুলো পুশ করা হয়ে যায় এবং আপনার কন্টেন্টটা ঠিক থাকলে আপনার এখানে কিছু করতে হবে না। কেমন? সাব হেডিং বলতে বোঝায় H2, H3, H4, H5 অ্যান্ড H6, ঠিক আছে? এটা বুঝতে পারছেন? তারপরে বলতেছে যে হৃদয়, ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন ইমেজ অল্টারনেটিভ অ্যাট্রিবিউট। তুমি তোমার ইমেজের মধ্যে ফোকাস কিওয়ার্ডটা ইউজ করছো। হৃদয় ভাই, ইমেজের মধ্যে ইউজ করতে হবে এতটুকু তো জানি, কিভাবে ইউজ করবেন আমি একটু পরে আপনাদের একটা ভিডিও দিয়ে দিব, ঠিক আছে? আজকে এক্সপ্লেন করে নেই, একটা ভিডিও দিয়ে দিব, নেক্সট ক্লাসে আমি আবার দেখাবো, ঠিক আছে? আগে এক্সপ্লেন করে নেই। তো এলিমেন্টের ভিডিওতে দেখাইছি, বাট এখানে কিন্তু বলছে যে হৃদয় ভাই আপনাকে কিন্তু ইমেজ অল্টারনেটিভ ট্যাগটা ইউজ করতে হবে। তারপরে বলতেছে ইউ আর লিঙ্কিং টু আদার রিসোর্স অন ইউর ওয়েবসাইট উইচ ইজ গ্রেট। এখন বলতেছে ইউ আর ইউজিং টু আদার রিসোর্সেস অন ইউর ওয়েবসাইট উইচ ইজ গ্রেট। এটার মানে কি বলতে পারবেন কেউ? এটার মানে কি? মানে কি বলতেছে যে তুমি তোমার ওয়েবসাইটের আদার যে রিসোর্সেস আছে, তুমি তোমার ওয়েবসাইটের আদার যে রিসোর্স আছে তোমারই ওয়েবসাইটের, তাহলে ইন্টারনাল লিঙ্কটা সে ইউজ করতে বলছে। তো ইন্টারনাল লিঙ্ক কীভাবে ইউজ করতে হয় আমি দেখাই দিব না, ঠিক আছে? ভিডিওতে দেখাই দিব না, আর না হলে আপনারা আমি আপনাদের নেক্সট ক্লাসে আমাদের পোস্ট নিয়ে যখন হবে তখন দেখাই দিব। আজকে আমি এক্সপ্লেন করে দিই পুরো জিনিসটা, কেমন? তো এটা বলতেছে তুমি তোমার ইন্টারনাল লিঙ্কগুলা ইউজ করছো কিনা। তারপরে তোমাকে বলতেছে এখানে যে তুমি তোমার ওয়েবসাইটে এই ফোকাস কিওয়ার্ডটা আরও একবার ইউজ করছো কিনা। যদি কিওয়ার্ড ডেনসিটিটা আমি পরে বুঝাবো, ঠিক আছে? পোস্টের সময় বুঝাবো। তুমি তোমার এই কিওয়ার্ডটা তোমার ওয়েবসাইটে আবার ইউজ করছো কিনা বা অলরেডি ইউজ করছো কিনা। এটার মানে কি জানেন? আপনি যদি আপনার ওয়েবসাইটে একই টার্গেটের কিওয়ার্ডটা দুইবারের বেশি ফোকাস করেন, ঠিক আছে, তাহলে এইটাকে বলা হয় কিওয়ার্ড ক্যানাভাইলেশন। তো হৃদয় ভাই এত কঠিন ওয়ার্ড আমরা বুঝি নাই। কিওয়ার্ড ক্যানাভাইলেশন বলতে বোঝায় যে নিজের বাচ্চাকে যারা নিজে খেয়ে ফেলে। অস্ট্রেলিয়া একটা ক্যাঙ্গারু প্রজাতি ছিল যারা নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলতো, ঠিক আছে? এইটা তাহলে এসইওর জন্য কিভাবে ইউজ করা হয়েছে? এসইওর জন্য এই জন্য ইউজ করা হয়েছে, ধরেন আপনি অলরেডি একটা পেজকে টার্গেট করছেন একটা কিওয়ার্ডের জন্য, তো এটা গুগলে র্যাঙ্ক হবে। এখন আপনি কি করছেন, আপনার আরও একটা পেজ সেম কিওয়ার্ডের জন্য টার্গেট করে বসে আছেন। এখন দেখেন আপনার দুইটা ওয়েবসাইট বা দুইটা পেজই র্যাঙ্ক করার জন্য গুগলে প্রস্তুত। এখন গুগল কনফিউশনে পড়ে যাবে না? আপনারই ওয়েবসাইট সে কোনটাকে রেখে কোনটাকে র্যাঙ্ক করবে, যার জন্য কোনো পেজই সে র্যাঙ্ক করে না। বুঝাইতে পারছি? কিওয়ার্ড ক্যানাভাইলেশন মানে হলো আপনি আপনার নিজেরই ওয়েবসাইটকে গিলে খেলছেন, মানে আপনি আপনার একই টার্গেটেড কিওয়ার্ড দুইবার ফোকাস করছেন, বাট রিলিভেন্ট কিওয়ার্ডগুলো পারবেন, ঠিক আছে? একই স্পেসিফিক টার্গেটেড কিওয়ার্ড পারবেন না। আচ্ছা আপনারা বলেন, একই ঘরের দুই বোনের সাথে প্রেম করা সম্ভব? একই ঘরের দুই বোনের সাথে প্রেম করা সম্ভব? ফাঁসলে তো জামিন হবে না, কোনোটারই পাবেন না। এক্স্যাক্টলি same example, there is no other example I have in my mind, just done. পারবেন, ঠিক আছে? পারবেন যদি একজন আল্লাহর প্রিয় হয়ে যায়, একজন যদি অন্য কাউকে নিয়ে চলে যায়, ঠিক আছে, তখন আপনি তার শাশুড়ি আম্মারে গিয়ে বললেন আপনার কোম্পানিরই আরেকটা প্রোডাক্ট লাগবে, ঠিক আছে? ধরেন আপনার বউ চলে গেল, আপনি শাশুড়িকে বুঝালেন আপনার কোম্পানির প্রোডাক্ট লাগবে আরেকটা, ঠিক আছে, ছোটটারে আমার দিয়ে দেন। সো যদি আপনার করতে হয় তাহলে আগেরটাকে রিমুভ করতে হবে। বুঝাইতে পারছি জিনিসটা? তো কিওয়ার্ড ক্যানাভাইলেশন মানে হলো যে একই টার্গেটেড কিওয়ার্ড আপনি দুইবার টার্গেট করতে পারবেন না। যদি করেন গুগল উইল কনফিউজ যে আপনার কোন পেজকে র্যাঙ্ক দিবে কোন পেজকে র্যাঙ্ক দিবে না। কেমন? কোন পেজকে র্যাঙ্ক দিবে কোন পেজকে র্যাঙ্ক দিবে না, আমি এটা বুঝাইতে পারছি? এই জন্য আজকে এক্সপ্লেন করে দিচ্ছি, দেন কালকে আমরা ইমপ্লিমেন্ট করে ফেলবো, ঠিক আছে? ওকে, তারপরে বলতেছে ইউজ কন্টেন্ট এআই টু অপটিমাইজ দ্য পেজ। এখন এইটা কিন্তু র্যাঙ্ক ম্যাথের একটা ফিচার। যদি জিজ্ঞেস করি র্যাঙ্ক ম্যাথ জিনিসটা কি,
যদি জিজ্ঞেস করি র্যাঙ্ক ম্যাথ জিনিসটা কি, এটা কিন্তু র্যাঙ্ক ম্যাথের একটা ফিচার। যদি জিজ্ঞেস করি র্যাঙ্ক ম্যাথ জিনিসটা কি বলতে পারবেন? র্যাঙ্ক ম্যাথ হলো একটা প্লাগইন যে আমাদের ওয়েবসাইট র্যাঙ্ক করবে না, আমাদের সাজেশন দিবে ভাই, আমাদের সাজেশন দিবে তুমি এইটা করো, তুমি এইটা করো না। এখন সে বলতেছে তোমার কন্টেন্ট এআইটা ইউজ করতে হবে। কন্টেন্ট এআই নামে কোনো একটা শব্দ পড়ছিলেন অন পেজ এসইওতে? অন পেজ এসইওতে পড়ছেন? সো দিস ইজ নট ইম্পর্টেন্ট, এটা হলো একটা স্পেশাল ফিচার। যদি আপনি ইউজ করতে পারেন ভালো, আর যদি ইউজ না করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না। বুঝাইতে পারছি? ইয়েস, দিস ইজ লাইক পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। হয় না অনেক সময় দেখবেন যে আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কেউ থাকবে যে প্রেমে বিশেষজ্ঞ। বন্ধু তোর গার্লফ্রেন্ডে দেখছি 10টা 12 মিনিটে বাজারের সামনে দিয়ে একটা ছেলের সাথে ছেড়ে গেছে, ঠিক আছে, তোরে আমি সাজেশন দিচ্ছি এই মেয়েকে ছেড়ে দে, ঠিক আছে, অন্য কাউকে পাবি। অথবা খোঁজ নিয়ে দেখেন তার জীবনে একটা প্রেমই করতে পারে না, ইভেন কোনো মেয়ের সাথে কথাও বলতে পারে নাই। সে এত ভালো ভালো টিপস দিবে, বুঝছেন, এত ভালো ভালো টিপস দিবে মাঝে মধ্যে। আর আপনারাও কি করবেন, ধরেন এই যে ব্রেকআপ টেকআপ হলে তার কাছে যান না, আপনার বান্ধবীর কাছে, বন্ধুর কাছে, বন্ধু কাম তো সারে লিছি, কালকে তো হেভি ঝগড়া হয়ে গেছে। তো বলে ঝগড়া হয়েছে, কি হয়েছে, 2 দিন টেক্সট দিবে না তোরে, ভালোবাসলে এমনিতেই দিবে। তো তারপরে খুসাবে, সেই নিজে থেকে জিজ্ঞেস করবে কি রে বন্ধু টেক্সট দিছে? এখন যখন বলবে যে টেক্সট দিছে না, তোরে ভালোবাসে না, মানে বিশেষজ্ঞ রে, ওরে বিশেষজ্ঞ। ম্যাক্সিমাম রিলেশনশিপ বলেন, ম্যাক্সিমাম সম্পর্ক এই 2 ধরনের মানুষের জন্য কি হয়ে যায়, থার্ড পার্টির জন্য নষ্ট হয়, ঠিক না? ম্যাক্সিমাম জিনিসগুলো থার্ড পার্টির জন্য হয়ে যায়। তো এইটা আমাদের সম্পর্কের ক্ষেত্রেই, সম্পর্কটা আমার সাথে রাখেন, যা জানার আমার কাছ থেকেই জানেন, আমাকেই জিজ্ঞেস করেন, থার্ড পার্টি নিয়ে আইসেন না, কেমন? ওকে, এতটুকু বুঝতে পারছি। তাহলে কন্টেন্ট এআই ইজ নট ইম্পর্টেন্ট, বাট আপনি ইউজ করতে পারেন। কিভাবে ইউজ করবেন দেখাবো না। এখন দেখেন বেসিক এসইও ডান, এডিশনাল এসইও ডান। নতুন কোনো কিছু শিখছেন? এগুলো আমরা আগে থেকেই পড়ে আসছি না? আমরা আগে থেকে পড়ে আসছি না এগুলো? এখন আপনাকে যদি ক্লায়েন্ট সাজেস্ট করে যে আচ্ছা হৃদয়, আমার আরেকটা পেজের জন্য টার্গেটেড কিওয়ার্ড ইউজ করতে পারবো, ধরেন আমরা রিয়েল একটা প্রজেক্টে যাই, ক্লায়েন্ট যদি বলে আমরা একটা নতুন পেজের জন্য টার্গেটেড কি সেম টার্গেটেড কিওয়ার্ড পেজ ইউজ করতে পারবো, কেন কেন ইউজ করতে পারবো না? বলবেন কিওয়ার্ড ক্যানাবাইলাইজেশন, এক্সপ্লেন মি, এক্সপ্লেন মি, কি বলবেন? আপনি বলবেন যে স্যার অথবা ক্লায়েন্ট, হ্যালো, আপনি কি একই ঘরে আপনার 2টা বউ রাখতে পারবেন? একই ঘরে 2টা বউ রাখতে পারবেন? আমি মাঝে মাঝে এরকমভাবে কি দিই, ঠিক আছে, আমি আপনাদের ক্লায়েন্ট কমিউনিকেশন দেখাবো না। সো মাঝে মধ্যে আমার ক্লায়েন্ট বলে যে হৃদয় 2-3 সপ্তাহে র্যাঙ্ক করা সম্ভব, 2-3 সপ্তাহে র্যাঙ্ক করা সম্ভব? তো আমি সিম্পলভাবে বলে দিই, ইটস ইউর ওয়েবসাইট ম্যান, নট রকেট। পেছনে আগুন দিল আর উড়ে চলে গেল, র্যাঙ্ক হয়ে গেল। এটা ওয়েবসাইট ম্যান, ইটস লাইক এ ট্রি, ইউ হ্যাভ টু প্যাম্পার দিস ফ্রম ভেরি বিগিনিং টু এন্ড। এমন না টেনে হেঁচড়ে ধরে লম্বা টম্বা করে র্যাঙ্ক ট্যাঙ্ক করে ফেললাম। ওকে, ঠিক আছে, তারপরে আমরা নেক্সট টপিক্সে যাই। নেক্সট টপিক্সটা হলো আমাদের, এটা হলো আমাদের বেসিক এসইও, এডিশনাল এসইও ডান। এখন তারা টাইটেলের জন্য আলাদা একটা ফিচার রাখছে। চলেন টাইটেলের জন্য তারা কি কি বলছে। টাইটেলের জন্য বলছে ফোকাস কিওয়ার্ড ইউজ এট দ্য বিগিনিং অফ এসইও টাইটেল। টাইটেলের জন্য বলতেছে যে হৃদয়, তুমি তোমার ফোকাস কিওয়ার্ডটা শুরুতে ইউজ করলে ভালো, যত শুরুতে ইউজ করতে পারবা তত ভালো। এটার কিন্তু আরও একটা নাম আছে, আরও একটা নাম আছে না, একটা ফোকাস কিওয়ার্ডের কিন্তু আরও একটা নাম আছে। ফোকাস কিওয়ার্ডটা যখন আমরা সামনে রাখি, ফোকাস কিওয়ার্ডটা যখন আমরা টাইটেলের সামনে, মেটা ডেসক্রিপশনের সামনে, ইউআরএল এর সামনে রাখি, আমরা এটাকে বলি কিওয়ার্ড প্রোমিয়েন্স, ঠিক আছে? কিওয়ার্ড প্রোমিয়েন্স, প্রোমিয়েন্স জিনিসটা হলো তুমি কোনো একটা কিওয়ার্ডকে বেশি প্রায়োরিটি দিচ্ছ। এখন কিছু মানে আপনি যদি বেশি প্রায়োরিটি দেন কোনো একটা জিনিসকে, তাহলে আপনি সামনের দিকে রাখবেন না? বেশি প্রায়োরিটি দিলে সামনের দিকে রাখবেন না? আজকে করে নেই জসিম ভাই, আজকে করে নেই, ঠিক আছে, আজকে একটু কষ্ট কষ্ট।
আজকে একটু কষ্ট মষ্ট করে করে নেই, ঠিক আছে? আজকে একটু চ্যাট অন করে করে নেই ভাই, আজকে একটু ওই দিন ব্লেম করলেন না, তো হয়তো বা 100% দিতে পারছি না, কারণ আমি কথা না বললে একদিন করে নিই, ঠিক আছে? পরবর্তীতে আমরা অফ করে দেবো না যখন প্র্যাকটিক্যাল ক্লাস করব, ঠিক আছে? তো টাইটেলটা বুঝতে পারছেন, কিওয়ার্ড প্রোমিনেন্স, ঠিক আছে? কিওয়ার্ড প্রোমিনেন্স মানে আপনার যেটা টার্গেটেড কিওয়ার্ড থাকবে এটা আপনি সামনের দিকে রাখবেন, ঠিক আছে? সামনের দিকে রাখবেন। আমি যখন আমার মাথায় যেটা আসে আর কি ওইটা নিয়ে একটু ভেবে চিন্তে বলে দিই। অ্যান্ড দেন কন্টেন্ট রিডেবিলিটি, এখন বলতেছে ইউ আর টাইটেল রিডেবিলিটি হলো টাইটেলের জন্য, আর কন্টেন্ট হলো কন্টেন্ট রিডেবিলিটি। বলতেছে ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, তুমি তোমার কন্টেন্টের মধ্যে শর্ট প্যারাগ্রাফ ইউজ করছো। এখন আমরা বলছিলাম না যে একটা কন্টেন্টে যদি ছোট ছোট প্যারাগ্রাফ ইউজ করো তাহলে ইউজারদের বুঝতে সুবিধা হয়, ইউজাররা যখন বুঝতে সুবিধা করে বা ইউজাররা যখন বুঝতে পারে তখন তারা ইজিলি ইন্টারাক্ট হতে পারে বা তারা ইজিলি বুঝতে পারে। হৃদয় ভাই, কোনো লিমিট আছে? কখনো কোনো একটা প্যারাগ্রাফকে 300 ওয়ার্ডসের উপরে করে দিয়েন না, ঠিক আছে? কখনো কোনো ওয়ার্ডসকে 300 ওয়ার্ডসের উপরে করে দিয়েন না, কারণ 300 ওয়ার্ডস হলে এইটা বেশি হয়ে যায় এবং নট ইউজেবল ফর ইউজাররা পরে হারিয়ে যায়, ঠিক আছে? শর্ট শর্ট করে দিবেন, ঠিক আছে? তারপরে আরও একটা জিনিস হলো আপনাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো, সে বলে দিছে এখন যদি আপনার 600 ওয়ার্ডস হয়ে যায় তাহলে আপনি কি করতে পারবেন না? যদি 600 ওয়ার্ডস হয়ে যায় তাহলে আপনি একটা হেডিং ট্যাগ দিয়ে করতে পারবেন, ঠিক আছে? একটা হেডিং ট্যাগ দিয়ে আপনি মানে ডিস্ট্র্যাক্ট করে দিবেন। 600 ওয়ার্ডস হলে 2টা হেডিং ট্যাগ ইউজ করে ফেলবেন, জাস্ট ডান। এতটুকু বুঝতে পারছেন? তারপরে আরও একটা জিনিস হলো, ওকে আমি একটা কল রিসিভ করছি, ভাই আসসালামু আলাইকুম। আহ, ভাই ক্লাসও আসলাম, আমি একটু বাদে ফোন দিই আপনারে। ওকে ভাই, আমি কল দিলাম আপনারে, উইদিন হাফ অ্যান আওয়ার আমি কলিং। ওকে, এতটুকু বুঝতে পারছেন? অ্যান্ড দ্য লাস্ট স্টেপ, ঠিক আছে? লাস্ট স্টেপ একটা জিনিস আছে, সেটা হলো ইউ অর কন্টেন্ট কন্টেন্টস ইমেজ অ্যান্ড ভিডিও। আমাদের ভিজুয়াল কন্টেন্ট ইউজ করতে হবে, ঠিক আছে? আমাদের ভিজুয়াল কন্টেন্ট ইউজ করতে হবে। ভিজুয়াল কন্টেন্ট বলতে বোঝায় আপনি আপনার টার্গেটে মানে আপনি আপনার কন্টেন্টে ইমেজ এবং ভিডিও ইউজ করবেন, ঠিক আছে? ইমেজ এবং ভিডিও ইউজ করবেন। তাহলে একটা ফ্রেমে চলে আসি, আমরা একটা ওভারভিউ দিয়ে দিই, প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি একটু পরে দিয়ে দিচ্ছি, আমি আপনাদের আবার নিব ক্লাসটা, তবে আপনারা দেখে নেবেন। একটা ওভারভিউ দিয়ে নিই প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন যা যা ঢং ঢং করলাম 5 মিনিটে আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? 5 মিনিটে বুঝাই দিচ্ছি, একদম জাস্ট আমার কথা শোনেন, ঠিক আছে? জাস্ট আমার কথাটা শোনেন। তো আমাদের এইটা হলো ক্লায়েন্ট, হৃদয় ভাই বলছে এরকম একটা ওয়েবসাইট যদি আমাদের দেয় তাহলে আমাদের কি করতে হবে? এই ওয়েবসাইটের জন্য আগে চেক করে নিব যে কি কি আছে। আচ্ছা, হৃদয় ভাই বলছে এইগুলো হলো পেজ, হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্ট্যাক্ট, মানে 4টা পেজ। তার তো এখানে কোনো ব্লগ নাই। আচ্ছা, হৃদয় ভাই বলছিল ব্লগ কন্টেন্টগুলো আসলে পোস্ট যেগুলো করে, ইনফরমেশন যেখানে দেয়। আচ্ছা ঠিক আছে, এটা পোস্ট নাই, আমাকে শুধুমাত্র পেজের জন্য এসইও করতে হবে। আমি ক্লায়েন্টের কাছ থেকে কী নিব? প্রথমে আমি তার কাছ থেকে অ্যাক্সেসটা নিব। তো অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় আমি ক্লায়েন্টকে বলবো যে ডব্লিউপি অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দাও, অথবা আমি সিএমএস চেকার দিয়ে চেক করে নিব কোন সিএমএসে আছে। আচ্ছা, সিএমএস জানি কি ছিল? সিএমএস হলো কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, দ্যাটস ফাইন। ওকে, আমি সিএমএস চেক করে নিলাম, তারপরে ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিয়ে নিলাম। ওয়েবসাইটের অ্যাক্সেস হবে এইরকম, ডব্লিউপি অ্যাডমিন। এইরকম অ্যাক্সেস দেওয়ার পরে ক্লায়েন্ট আমাকে তার ইউজার আইডি দিবে এবং আমার পাসওয়ার্ডটা দিবে। যখন পাসওয়ার্ডে আমি লগ ইন হব তখন আমি এইরকমভাবে একটা ড্যাশবোর্ডে চলে আসবো। এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওয়াও, জীবনের প্রথম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড দেখছি, একটু ঘুরে ঘুরে দেখা যাক। আচ্ছা, হৃদয় ভাই বলছিল এটা হলো পোস্ট, মানে তার সবগুলো পোস্ট এখানে থাকবে। অল পোস্টে গিয়ে দেখি তো কোনো পোস্ট আছে কিনা। না, অল পোস্টে গিয়ে দেখি তো কোনো পোস্ট আছে কিনা। এটা হ্যালো ওয়ার্ল্ড, এটা একটা বাই ডিফল্ট পোস্ট, এটা পোস্ট না। তারপরে এটা হলো মিডিয়া, দেখি তো মিডিয়াতে হৃদয় ভাই বলছিল সব ইমেজ আছে, দেখি তো সব ইমেজ আছে কিনা, দুষ্ট ইমেজগুলা। ওকে ফাইন, তাহলে এখানে তার সব ইমেজগুলা দেওয়া, মানে তার ওয়েবসাইটে যতগুলা যাবতীয় ইমেজ ইউজ করছে সব ইমেজ দেওয়া। আরে এখানে একটা দুষ্ট ইমেজ কেন? ঠিক আছে, আরে হৃদয় ভাই এখানে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই কি হাসি টাসি দিয়ে রাখছে। ওকে, তারপরে কি দেখতে হবে? আমাদের পেজের জন্য করতে হবে। আমি পেজে যাচ্ছি, অল পেজে যাচ্ছি। অল পেজে যাওয়ার পরে দেখি তো কি অবস্থা, কতগুলা পেজ আছে। আচ্ছা, এই পেজের 91 স্কোর, মানে এটা
যখন তিনি এসইও করছিলেন আমাদের ক্লাসে এটা 91 আসছে। আমি দেখি অন্য একটা পেজের জন্য করতে পারি না। আচ্ছা, এটা হলো এসইও অডিও সার্ভিস। আচ্ছা, আমি এটার জন্য করব। জাস্ট আমি দেখে নেই তার কোন প্লাগইনটা ইউজ করা হয়েছে। এখানে র্যাঙ্ক ম্যাথ আছে, যেহেতু সে র্যাঙ্ক ম্যাথ দিয়ে করছে, আমাকেও র্যাঙ্ক ম্যাথ দিয়ে করতে হবে। আচ্ছা, আমি দেখি, আমি যদি এখানে না বুঝি আমি ইনস্টল প্লাগইনে যাব। যাওয়ার পরে দেখব যে কোন প্লাগইন ইনস্টল করা আছে। প্রথমে আমি দেখলাম তার কন্টেন্ট ঠিক আছে কিনা, ওয়েবসাইটের অ্যাক্সেস নিলাম, আমি মাইন্ড সেট করে নিলাম পেজের জন্য করব নাকি পোস্টের জন্য করব। ওকে, ডান। তার এখানে র্যাঙ্ক ম্যাথটা ইনস্টল করা আছে, আর কোনো প্লাগইন নাই। ওকে, ডান, কোনো সমস্যা নাই। আমি পেজে যাব, অল পেজে যাব। অল পেজে যাওয়ার পরে এখন আমাকে এডিট পেজে গিয়ে জাস্ট এডিটে গিয়ে দেখতে হবে বা এসইওটা করতে হবে। তো জাস্ট আমি এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পরে আমি এইখানে কি কি দেব একটু দেখে নিই। কীভাবে দিব, উনি বলছেন যে ওনার রিসোর্স ভিডিও দিবে। রিসোর্স ভিডিও না দিলে তো 20 ব্যাচের গ্রুপ আছেই, 5 মিনিট পরে পরে যেভাবে ক্লাস হবে কি না এরকম পোস্ট করব। ভিডিও দিবে কি না, ভিডিও দিবি কি না বল হৃদয় ভাই। ঠিক আছে, এখন এইখানে যাওয়ার পরে এইখানে দেখেন র্যাঙ্ক ম্যাথের একটা অপশন আছে। আচ্ছা, আমি এখানে ক্লিক করে দেখি তো কি আছে। ওয়াও, এটা দেখাইছিল। তাহলে এটা এসইও অডিট সার্ভিস। টার্গেটেড কিওয়ার্ডটা কি হবে, আমি প্রিভিউতে গিয়ে কন্টেন্টটা দেখি, ঠিক আছে, অথবা ভিউয়ে গিয়ে আমি কন্টেন্টটা দেখি, ঠিক আছে, যে প্রিভিউ ইন নিউ ট্যাব আমি দেখি এটা টার্গেটেড কিওয়ার্ড কি। হৃদয় ভাই বলছিল টার্গেটেড কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট। ওকে, কমপ্লিট এসইও অডিট ইন 24 আওয়ার্স, মানে হলো এসইও অডিটটা হলো তার টার্গেটেড কিওয়ার্ড। ভেরি গুড, কোনো সমস্যা নাই। আমি এইখানে ফোকাসিং কিওয়ার্ডটা হৃদয় ভাই রাখতে বলছে এসইও অডিট, আমি এখানে এসইও অডিট রাখছি। স্কোর হলো 21, একটা ক্লিক দিচ্ছি, স্কোর হয়ে গেছে 76। আমাকে এখন করতে হবে ইউআরএল, টাইটেল, মেটা ডেসক্রিপশন। তো আমার টাইটেলটা আমি এখানে লিখবো, আমার পারমালিংকটা দিকে চলে আসলো এখানে। তো এখানে এসইও প্রাইজিং লেখা, বা টার্গেটেড কিওয়ার্ডটা হলো এসইও অডিট। ধুর, আমাকে টার্গেটেড কিওয়ার্ডটা এখানে বসাইতে হবে, এসইও অডিট, এত কিছু বুঝি না। এই যে দেখেন গ্রিন চলে আসছে, ভেরি গুড। তারপরে এখানে আমাকে মেটা ডিসক্রিপশন লিখতে হবে টার্গেটেড কিওয়ার্ড দিয়ে। আমি লিখলাম এসইও অডিট ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে টু র্যাঙ্ক এনি ওয়েবসাইট ইন গুগল। ঠিক আছে, কত ওয়ার্ড লিখতে হবে, 160-এর মধ্যে। আচ্ছা, ওকে, লিখবো না পরে, এখন সময় নাই। ঠিক আছে, জাস্ট ডান। তারপর এখানে বলতেছে হুররে, তুমি তোমার টাইটেলে কিওয়ার্ড ইউজ করছো, মেটা ডিসক্রিপশনে ইউজ করছো, ইউআরএলে ইউজ করছো, ইন্ট্রোতে ইউজ করছো, ফোকাস কিওয়ার্ড তোমার কন্টেন্টে পাওয়া গেছে। এইখানে দুষ্টামি করে ফেলছো, তোমার কন্টেন্ট লেন্থ মাত্র 460 ওয়ার্ডের, তোমাকে 600 ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে। ঠিক আছে, এখানে এডিশনালে দেখাচ্ছে 3টা ইরোর আছে। কি কি ইরোর, সাব হেডিংয়ে কিওয়ার্ড আছে, ইমেজ অল্টারনেটিভ ট্যাগ আছে, ডেনসিটিটা আগামীকালকে বোঝাবে, ইউআরএল কত ক্যারেক্টার লং বলে দিছে, আউটবাউন্ড লিঙ্ক দেওয়া নাই। তো আউটবাউন্ড লিঙ্ক কীভাবে দিতে হবে, আচ্ছা হৃদয় ভাই একটা ভিডিও দিবে। ইনবাউন্ড লিঙ্ক কীভাবে দিতে হবে, এটা হৃদয় ভাই ভিডিও দিয়ে দিবে। তো ইন্টারনাল লিঙ্কিং ইউজ করছে, ফোকাস কিওয়ার্ড একবারই ইউজ করা যায়, আর না হলে একই ঘরের দুই মেয়েকে বিয়ে করার মতো ঝামেলায় পেশে যাব। টাইটেল রিডেবিলিটি, এখন বলতেছে তুমি তোমার টাইটেলের আগে ইউজ করছো। এখন পজিটিভ নেগেটিভ সেন্টিমেন্ট কি, এখানে পাওয়ার ওয়ার্ড কি, আচ্ছা হৃদয় ভাইরে আগামীকালকে জিজ্ঞেস করে নেব, আগামীকালকে এগুলো এক্সপ্লেন করে দিবে। বুঝতে পারছেন জিনিসটা? জাস্ট এতটুকুই দেখেন, আমি আপনাদের ফ্রি ক্লাসেস বা একটা রিসোর্সেস ক্লাসেস দিয়ে দিচ্ছি, ওইখানে ইমপ্লিমেন্ট করে দেখবেন। কালকে আমরা পোস্টের জন্য এবং আদার এডিশনাল পেজের জন্য কিভাবে করবেন জাস্ট দেখাই দিব। বুঝতে পারছেন? তো যখন আপনারা প্র্যাকটিস করবেন এইভাবে প্র্যাকটিস করেন, যে এই মানুষটা এইভাবে বলছিল, আমি নোট করে করে প্র্যাকটিস করে নেবেন, কেমন? তো আমি আজকের ক্লাসের ভিডিওটা দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ আমরা কোয়েশ্চেনগুলো আগামীকালকে নিব, কেমন? আগামীকালকে আমরা কোয়েশ্চেনগুলো নিব, জাস্ট এইটাই কি করেন। আর আমি ভিডিওটা জাস্ট এখন দিয়ে দিচ্ছি, কেমন? জাস্ট এখন দিয়ে দিচ্ছি, উইথিন 2 মিনিটস 2টা ভিডিও দেখে নেন, খুব সুন দেখে নেন, ঠিক আছে, যাতে ফ্লো অনুযায়ী দেখতে পারেন। ওকে, টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ,